আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় হাতিয়াবাসী এবং তৌধর্ম ভোটার ভাই এবং বোনেরা, উপস্থিতি আমার আরও আছেন দর্শক বন্ধুগণ। তার মাঝে মা, খালা, শাশি, দাদা, দাদি, নানা, নানি অনেকজন আছেন। সবাই তো আমাদের হাতের একটা ফ্যামিলি, মানে সবাই আমরা একটা আত্মীয়তা, একটা আমি হিসাব করতে পারি, কারণ সবাই আমরা একটা হাতের ভিতরে একটা আত্মীয়তা বন্ধন আছে, তাই না? তো যাই হোক, আজকে আপনাদের মাঝে আসছি, কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি, কিন্তু মনগতভাবে আর ভালো না। কেন ভালো না সেটা আমি আপনাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে আমার একমাত্র, আমি যখন হাতিয়াতে প্রায় আমার 1994-তে আমার জন্ম। তো 1994-তে জন্ম, যে আপনার 7ই জুন, 10ই জুন, হ্যাঁ আমার জন্ম। তো কিন্তু আমি 2007-এর পর থেকে আমি রাজনীতিকভাবে হাঁটতেছি, রাজনৈতিক জগতে আসছি 2007-এর পর। তো আসছি কার নেতৃত্বে নিয়ে, তখন যে আমাদের ফজলুল আলম সাহেব, তিনি হরিণ মার্কায় নির্বাচন ষড়যন্ত্র থেকে তিনি প্রার্থী হন। ওনার নির্বাচনে ধরেন না, তখন আমি ওখান থেকে কিন্তু রাজনৈতিক জগতে আমি পা না দিই। ওখান থেকে কিন্তু আমি রাজনীতিক পার্লামেন্ট জগতে আসি, কিন্তু এর আগে আসিনি। তো যাই হোক, কিন্তু আসার পরে ধরেন আপনার 2007-এর পর থেকে যে আমাদের হাতিয়াবাসীর যারা আছেন তারাই বলতে পারবেন, তখন ঢাকায় ভাষার ডাকাত ছিলেন, তাই না? তখন তিনি হরিণের টুয়াইতো, কাকে টুয়াইতো? হরিণের টুয়াইতো। হরিণের নাম কি দিয়েছিলেন? বাক্য ব্যাং, বাবা ব্যাং, তাই না? হরিণের কি বলতেন? বাবা ব্যাং। ওই ভাবা ব্যাং, তখন আমরা এদের কাছে আমরা ভাবা ব্যাং হয়ে তখন আমরা লুকিয়ে লুকিয়ে থাকতে হতো। এরপরে 2010-এ যে আপনার থানারহাট প্রাইমারি স্কুলে তখন আমি পড়তেছিলাম। তখন বেশিরভাগের কিছু লোক আছে বলতেছে এটা কার ছেলে। এরপর আমি যখন আমাকে ডাকছে এইদিকে আসো, তুমি কার ছেলে? আমি রায়হানা মেম্বারের ছেলে। তখন আমার হাত থেকে বইগুলো নিয়ে নুরুদ্দিন মিয়ার এখানে সামন্দিহাট বাজার থেকে যে রোডটা ছিল, স্কুলের পিছনে একটা পুকুর আসছিল, ওই পুকুরে আমার বইগুলো পালাই দেয় নিশ্চিত করে। তখন ধরে ধর আমার ওখান থেকে আমার লেখাপড়া আমি শেষ। জীবনে একটা বাধা, জীবনে একটা দুঃখ। আসেন, জীবনের গল্প নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। কিসের জন্য এত গল্প আমাদের মাঝে জুটল? তারপরে এর 15-16 দিন পর হাতিয়ায় যে থানাহাট বাজারের যে কালা জাহিদ বলে নাম, তিনি চট্টগ্রাম থেকে গেছেন। তিনের একটা ছেলে, ও স্কুলে পড়তো, কিন্তু ওর উপরে তেমন ইয়ে করে নাই। কিন্তু কালা জাহিদের উপরে তখন আপনার যে কিছু নেতা পেশিবাদের তাকে মারধর করে কেলাফিনে বসান। তখন আমি কোথায়? থানাহাট মুর্শিদ বাজার এখানে। আছেন, এইগুলা ঘটনা দেখার পরও যারা করছেন তারা এখন কোন দল আছেন আমি সেটাও এখন বলবো আপনাদেরকে এই ভিডিওর মাঝে। ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আপনার ক্যারিচরের মাঝে তখন বাসার মাঝে কিন্তু নেই, বাসার মাঝে তখন র্যাব যে সেনাবাহিনী করস পেয়ে দিয়েছিলেন।
সামনে ক্রস ফায়ার দিয়ে বাসার মাঝিকে মেরে ফেলছেন। তখন ডাকাত এবার যে আপনার ডাকাতের মাঝিকে আছেন যেমন মুলশিয়া, তারপরে নিজাম, যে আরও অন্যান্য যাবতীয়, এরপরে নাসির কেরানি। তখন মানে নিজাম, মুলশিয়া, তারপরে পাহাড়, এরপর আরও আছে যাবতীয়, আরও অনেকজন আছে। এরা এক গ্রুপ, কিন্তু নাসির কেরানি এক গ্রুপ। কিন্তু নাসির কেরানি এক গ্রুপ, এখন সবাই নাসিরকে ধরছে। নাসির ধরা খেয়েছে সবাই। একটা মানে থানাহাট থেকে মানে নরসর থেকে বিভিন্ন আইটেমের মানুষ ওইদিকে জাফাতিছে। কোথায়? নঙ্গিলের দিকে জাফাতিছে। নাসির কেরানি ধরা গেছে, নাসির কেরানির লাশ আনবে। এরপরে নাসির কেরানি লাশ আনতে পারে নাই, ওনারা নিজেরাই লাশ হয়ে গেছেন ওখানে। আসি ধরলো কাকে? যে কারা হরিণ করছে, হরিণের লোকদেরকে। আসি এদের বাড়ির উপরে হামলা, এদের ঘর দুয়ারে হামলা, আবার হরিণের লোক কিছু যারা মানে ছিলেন, এগুলো আবার কি ওই মাঠে আবার ত্যাগ করতে হয়েছে। কারণ নাসির কেরানি কিছু করতে পারে না, আসি হরিণের উপর অত্যাচার। এরপরে আপনার এভাবে ধারাবাহিকভাবে নির্যাতন, মানুষ সরিয়ে দিয়েছেন। এক পর্যায়ে আমার আম্মুর উপরে হামলা। তার মাঝে আমি অনেক কথা রাখে দিয়েছি, যেমন আমাদের বোট টোট ওগুলো যখন আপনার যেহেতু মদবখাল থেকে, বাতানখালী বাজার থেকে, মজিদ বাজার ঘাট থেকে বোটগুলো যখন নিয়ে গেছেন, একটা বোট নিয়ে রাখছিলেন মিয়া সিদ্দার, উনি একটা রাখছিলেন। মিয়া সিদ্দার বাড়ি কোথায়? দরবেশ বাজার। অর্থাৎ বোটগুলো মানে বাসার মাঝে থাকতে নিয়েছিলেন। এরপরে বাসার মাঝের কাছে যখন আমার আম্মু জামিনের ব্যাপার নিয়ে গেছিল, তখন বাসার মাঝে বলে যে মুদ্দার মৎস্যের 6 মাস, মেম্বর কান্তাস কাজকে 9 মাস। বাসার মাঝে আমার আম্মুকে ওরকম একটা কথা বলে। তখন আমার আম্মু বলছে যে আমার বড় লোক কোনো অপরাধ করছে কিনা, কিংবা কারো ঘর ঢুকছে কিনা, এই কারণে আপনার উপর আমার বুক নিয়ে আসতে পারেন। কিন্তু কোনো না, এরকম কিছু না। বোট আমি নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি এখন বোট বিক্রি করে দিচ্ছি। কোথায়? আপনার রামগতি। কি একটা মাঝি, কি ঢুন মাঝি নাকি একটা মাঝির কথা বলছিলেন। তো যাই হোক, ওই বোট দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস পরে দেখতেছি মিয়া সিদ্দার ওই বোটটি হলাকুশকে বানাচ্ছিলেন। ওই বোট উদ্ধার করছি থানা পুলিশের মাধ্যমে। এরপরে আমার আম্মু যখন রমজান মাস ছিলেন, বারিশের দিন, তখন আমি থানার হাট বাজার গেছিলাম। কি নিয়ে? মরিচ নিয়ে, যে আমি মরিচ ছুঁড়ে আনবো। তখন আমাদের বাড়িতে একটা সাপকাটা রোগী গিয়েছিলেন। এরপরে নিজাম ডাকাতে কিছু বাহিনী গিয়েছিলেন। যাই আমার আমাকে হুমকি দেওয়ার পর আমার আম্মু একটা অজুহাত দেখায়, উনি পালান, উনি আত্মগোপন দেন। উনি যখন গোপন হওয়ার পর তারপরে তখন থানার হাট বাজার নিজাম দারোগা ছিলেন। নিজাম দারোগাকে আমার বোনেরা কাঁদতে যখন যাচ্ছিল, তখন আমি হাতিয়া পেশিবাজের একে ফোন করি। তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন অলিমিয়াকে আমি ফোন করি যে দাদাভাই এরকম এই সমস্যা। তখন অলিমিয়া এক পর্যায়ে ফোন দিয়েছেন কাকে? ফজলুল আজম সাহেবকে। ফোন দেওয়ার পর ফজলুল আজম সাহেবের তারপর তখন যে আপনার নিজাম দারোগাকে যখন ফোন দিয়েছে, নিজাম দারোগা তখন আসি থানার হাট যে আলামিন বাজার আসছেন, আলামিন বাজার আসে 2 জন, এই যে পেশিবাজের 2-3 জন নেতাকে হ্যাংকাপ লাগান, যে মেমনিকে তোমরা হাজির করো। অত ভাই, কত না নির্যাতন করছি, মানে কত নির্যাতন সহিত হয়েছে তার কোনো শেষ নেই। দেখ কেন তারপরে নির্যাতন কেন সইছি জানেন? এত নির্যাতন সইবার পরও তারপরে কি লড়ি নাই, দলের পিছিয়ে ছিলাম, দলকে আগিয়ে রাখছিলাম, দলের জন্য যত কিছু যেত ইয়ে যেত। এরপর আমি 2018-তে চট্টগ্রামের এখানে আসে। এই ধরনের চট্টগ্রামের ভেতরে এই ধরনের এবার কি মহারানী নিয়ে আমরা যে রাজনীতি করতেছি চট্টগ্রামের ভিতরে, যে নোয়াখালী সব বিভিন্নভাবে আমরা যেতাম সাহেব তখন আমাদেরকে নির্দেশ দিতেন যে অমুক জায়গায় দিতে হবে।
আমাকে দিত না কিংবা আমাদের কমিটির মাধ্যমে দিত, তখন আমি কিন্তু একবার ছুটি যদি কোনো আমি কমিটি ছাড়াও আমি এমনিতেও মারতাম। আজকে এখানে আমাদের দলের কিংবা কত সব আছে, ওখানে কিন্তু আমার যদি আমার 1,000 টাকা গাড়ি ভাড়া হতো আমি কাউকে নিয়ে যেতাম না, আমি একান্ত হলেও চলে যেতাম। তো এরপরে গেলাম 18 সালও কিন্তু মার খেয়ে চলে আসলাম। তারপরে দেশে আমাদের নির্বাচিত যে নোয়াখালী শহীদে তখন প্রার্থী বিএনপি প্রার্থী দাঁড়ায় নাই, কি নির্বাচন তখন কেউ করে নাই, বিএনপি থেকে দেশে নির্বাচন কেউ করে নাই। এক পর্যায়ে 24-এ প্রথম 24-এ শুরুতে, 23-এর শেষে নির্বাচন কেউ করে নাই। ধারাবাহিকভাবে নির্বাচন না করা সত্ত্বে এরপরে কী হলো, আমাদের ধরেন 2023-এ আমি ডিসেম্বরে, হ্যাঁ ডিসেম্বরে আমি গেছিলাম কোথায়, ঢাকা কেন্দ্রীয় সমাবেশ। ডিসেম্বর মাসে যখন আমি ঢাকাতে গেলাম, ওখানে প্রায় আমি ডিসেম্বরের 4 তারিখে গেলাম, প্রায় আমি আছি প্রায় ডিসেম্বরের 29 তারিখ, ডিসেম্বর মাসের শেষে আমি আসছি প্রায় 29 তারিখে আমি তখন আমার চট্টগ্রামে আসি। ওখানে থাকছি, ওখানে থাকি মানে সকল ইয়াতে ইয়ে হতেছি, কিন্তু ওখানেও আমি যাই আপনার কালবাগান বাড়ি এখানে, তাও পুলিশের হাতের বাড়ি খেয়ে তো তাও পালাইছি, বাড়ি খেয়েও কি পালা যায় মেডিকেলে যেয়ে আপনার ওখানে মানে মেডিকেল বলতে মানে ডাক্তারের চেম্বারে যেয়ে 917 টাকার ওষুধ কিনছি, কিনে ওষুধ দাবাই খেয়ে সুস্থ হয়ে তারপর চট্টগ্রামের মাটিতে আসলাম। তখন এসব কিন্তু আমি হাইব্রিড নেতাগুলো দেখিনি আমাদের নোয়াখালী 6 আসনের, তখন এসব হাইব্রিড নেতাগুলো আমি দেখি নাই যে উনি আমাদের নোয়াখালীর নেতা হবেন। তারপরে আবার এই ধরেন আমি এরপরে তো ধরেন এই যে শুরু হয়েছে কি কোটা আন্দোলন, 24 থেকে কোটা আন্দোলনের একটা শুরু হয়েছে দানাহাট থেকে, এরপরে যে আপনার কাজীদের থেকে, এরপরে ইয়া চীনা টাইগার বাস থেকে, ওখান থেকে ধরেন আমরা আস্তে আস্তে কোটা আন্দোলনের ভিতরে ঢুকি, এই কোটার ভিতরে ঢুকি ধরেন না আগে যেতেছি। আজকে আমাকে বলে যে, আজকে আমার দেশের মানুষ আমাকে বলে যে তোমাকে এখানে ইনভাইট করছে কে, তোমাকে তো আমরা ইনভাইট করি নাই যে কোনো একটা কাজে। অতএব যাকে আজকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনার লোক, আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ওনার লোক আমাকে বলে তোমাকে ইনভাইট করছে কে। আমি বলি যে আপনি আমাকে ইনভাইট করার কে, আর আমি দলের জন্য যে জায়গায় যে সব জায়গায় আপনার কখনো যাবো, অথচ ঘুমের মাঝে স্বপ্নে দেখছেন কিনা ওটা আমার থেকে সন্দেহ হয়েছে। আমি আমার দলের জন্য যেটুকু আমি শ্রম দিয়েছি ওইটুকু জায়গার মধ্যে আপনি কখনো গেছেন কিনা ওটাই আপনার থেকে সন্দেহ হয়, জায়গা যান দূরের কথা, কখনো জায়গাগুলো আপনি স্বপ্নে দেখছেন কিনা, নাম শুনছেন কিনা ওটাও মনে হয়। আজকে যদি আমি ওই লোকটাকে যদি এখন যদি প্রশ্ন করি যে আমাদের দলের বড় বড় কেন্দ্রীয় সমাবেশগুলো কয় তারিখে হয়েছে, উনি এখন এটা আমাকে বলতে পারবেন, আর উনি ওই লোকটা আমাকে বলে যে তোমাকে ইনভাইট করছে কে। এর থেকে দুঃখ আর কি পাইতে পারি, এর থেকে দুঃখ আর কি পাইতে পারি বলেন। এখন এত না, অনেক বলতে গেলে যদি আমি বলতে যাই মানে আমার 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে আমি যে দীর্ঘ 17-16 বছরের গল্প মানে আপনাদের মাঝে যদি বলি 2.5 ঘন্টাতে আমার ভিডিওটা আমি শেষ করতে পারবো না। তো আমি মেইন কথাগুলো আপনাদের মাঝে বলতেছি, মেইন কথাগুলো। তারপর আসেন রমজান মাস, সব প্যাসেজ বিদায় হয়েছে। 5 আগস্ট সরকার যখন প্যাসেজ বিদায় হয়েছে রমজান মাস, আলামিন বাজার থেকে জিয়া বাজারে যাওয়ার কিছু রোড, তখন আমরা প্যাসেজে প্রায় ধরেন 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার থেকে কম হবে, ওই রোডটা অতটুকু আমরা পাইছি, ওগুলো নদীর বিলীন হয়নি। তো এইগুলো যাবতীয় ইটগুলো মানে নদীতে পড়ে যাচ্ছেন, কী করলো, ইটগুলো নদীতে পড়ে যাচ্ছেন, ইটগুলো তুলে আনছে। 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার 6 কিলোমিটার 7 কিলোমিটার 8 কিলোমিটার 9 কিলোমিটার 10 কিলোমিটার 11 কিলোমিটার 12 কিলোমিটার 13 কিলোমিটার 14 কিলোমিটার 15 কিলোমিটার 16 কিলোমিটার 17 কিলোমিটার 18 কিলোমিটার 19 কিলোমিটার 20 কিলোমিটার 21 কিলোমিটার 22 কিলোমিটার 23 কিলোমিটার 24 কিলোমিটার 25 কিলোমিটার 26 কিলোমিটার 27 কিলোমিটার 28 কিলোমিটার 29 কিলোমিটার 30 কিলোমিটার 31 কিলোমিটার 32 কিলোমিটার 33 কিলোমিটার 34 কিলোমিটার 35 কিলোমিটার 36 কিলোমিটার 37 কিলোমিটার 38 কিলোমিটার 39 কিলোমিটার 40 কিলোমিটার 41 কিলোমিটার 42 কিলোমিটার 43 কিলোমিটার 44 কিলোমিটার
আমি সকাল থেকে তুলছি, আমি যেটা সত্য কথা ওটা আমি সকাল থেকে তুলছি, তুলে আনি এগুলা। কথা হচ্ছে যে কি এগুলো আমরা আনবো, আনি কী করব, যেখানে আমাদের রাস্তা যেগুলা মেরামতের কাজে লাগবে ওগুলো মেরামত করা হবে, না হলে এগুলা যে নিরাপত্তা জায়গা মানে অর্থাৎ প্রকল্পের এখানে অবস্থানিত থাকবে। কিন্তু প্রকল্পের ভিতরে যতগুলো ইট ছিল একটা ইটও নেই, এগুলো বিক্রি হয়ে গেছে। কই যেছে জানি না, ধারাবাহিকভাবে কই যেছে ওটা আমি জানি না। তারপরে প্রায় 10,000 না 12,000 ইট, নাকি 2,000 না 3,000, ও তো আমার থেকে খেলা মানে 2-3,000 হতে পারে, ওইগুলা বিক্রি হয়েছে। টোটাল পেমেন্ট খরচ মনে হয় 14,000 না কত টাকা নিয়ে বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পর তখন আমরা যে মজুরি করছি, মজুরি খরচ কত 500 টাকা আমি পাইছি। আমার মজুরি আমি পারিশ্রমিক পাতি আমি 500 টাকা পাইছি। তো তো এগুলো বিক্রি কী করবে, আজকে যদি আমি বলতাম যে কাজগুলো মসজিদের কাজ ব্যবহার হচ্ছে, ভালো কথা, ধর্মীয় কাজ ব্যবহার করা হচ্ছে, কিংবা এখন একটা স্কুল প্রতিষ্ঠানের মধ্যে লাগানো, শিক্ষা প্রতিষ্ঠানে লাগানো, মানতাম, কোনো সমস্যা ছিল না। ইটগুলোর বিক্রির টাকা দিয়ে ভূমিহীন বাজার যাকে আজকে মনে দেওয়া হয়েছে, ওনার ইফতার পার্টি করছিলেন, মেয়েকে মাহবুবুর রহমান শামীম ভাই ইফতার পার্টি করছিলেন। এবার আমাদেরকে বলে যে কি ইটগুলো দিয়ে ওখানে ইফতার পার্টি মেয়েকে এত টাকা দিতে হবে। তখন আমি বুঝি এর ভিতরে যে কি কাপড় আছে, তখন আমি আর ইনিল্লা বিসমিল্লাহ কিছু বলি নাই, সবার আলহামদুলিল্লাহ, যেটা হোক ভালো, আল্লাহ গায়ে করে ভালো তুমি করে। এরপরে ধরেন আস্তে আস্তে আমি এখন কি আমাদের মাহবুবুর রহমান শামীম ভাই সাহেবের কথা আমি শুনতেছি। কোথায়? মাহবুবুর রহমান শামীম সাহেবের কথা আমি শুনতেছি। কিন্তু হ্যাঁ, শামীম ভাইয়ের সাথে আমার আরও 2টা প্রোগ্রাম, আমি তাও ওনার সাথে একটা প্রোগ্রাম আমার যেতে হয়েছিলেন, যে কাজের দেরিতে হয়েছিলেন। হ্যাঁ, এরপর আরও আসেন থানার হাট থেকে নাগরিক অফিস সংলগ্ন, যারা মানে আমাদের হাতের মানুষ যারা আছেন কিংবা শহরের মানুষ যারা আছেন তারা আছেন নাগরিক অফিসের সংলগ্ন কালবাগের আগে রোড কালবাগ যেটা ছিল, ওখানে ইটগুলা যখন নদীর পানির সাথে সবগুলো ইটের রোডের পশ্চিম পাশে চলে গেছে। রোডের পশ্চিম পাশে যখন চলে গেছেন, এর ভিতরে ধরেন না অনেক শহরের আমাদের একমাত্র যে ইউনিয়ন নেতা পর্যায়ে চলে আসছে। তখন আমি ওসি সাহেবকে কন্ট্যাক্ট করি যে স্যার, এগুলো একমাত্র ডিসি সাহেব ছাড়া, সরকারি মালগুলা ডিসি সাহেবের ছাড়া কিংবা এই মালগুলা কেউ যেন হাত না দেয়। ওগুলো ডিসি সাহেবের মাল ডিসি সাহেবের সেভ করো, এগুলো সরকারি মাল সরকারি জায়গায় প্রতিষ্ঠানে যাক, এগুলো আমাদের পাবলিকের ভিতরে যদি মালগুলো না থাকে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে ওসি সাহেবকে জিজ্ঞেস করি, যিনি দাঁড়িয়ালা ব্রোপুরে, ওনাকে জিজ্ঞেস করেন যে রাহিনী মেম্বারের ছেলের কথা বলছে কিনা। আপনারা জিজ্ঞেস করিয়েন যে রাহিনী মেম্বারের ছেলের কথা বলছে কিনা। বললাম তো এত কিছু ধরে দেওয়ার পর তাই আমি হাতিয়াবাসীর উদ্যোগে একটা কথা বলবো, আপনারা পডলু আজিমের নেতৃত্ব হাতিয়ার মাঠেকে গড়ে তুলুন, দুর্নীতিবাজ সন্ত্রাস সাদাবাজ হাতিয়ার মাঠের থেকে দূর করুন। কারণ মাহবুবুর রহমান শামীম সাহেব তিনি আমাদের দানের শীষের প্রতীক নিছেন। তো আমি এটা বলবো, দানের শীষের প্রতীক নিচ্ছে তো যদি ওনাকে আমাকে যদি বাছাই করতে দেয়, আমি 90%, 100% থেকে 90% আমি ওকে আওয়ামী লীগের লোক বাছাই করে সেট করে দিতে পারবো। আওয়ামী লীগের বেশিরভাগ আওয়ামী লীগের লোক আমি তার ভিতর থেকে যারা অপরাধী, আপনি আছেন মাহবুবুর রহমান শামীম সাহেবের সাথে কে জেল খাটছে, কে নির্যাতিত, কোনো একটা ত্যাগী নেতা মাহবুবুর রহমান শামীম সাহেবের সাথে নেই, ডাকে নাই। ডাকতে কাকে? আওয়ামী লীগের সন্ত্রাস সাদাবাদগুলাকে। আজকে উনি ওগুলাকে দেশে উঠেছেন। তো এখন কি আমি যে আমার দল করে আমি কি আবার মাইর খাবো? তাই আমি বলবো, দলের দুঃসময়তে যেরকম ছিলাম, আবার যদি কোনো একদিন দলের দুঃসময় আছে আবার দলের দুঃসময়তে থাকবো। সুসময়তে দল আমাদের দলের পিছিয়ে আমরা সুসময়তে থাকবো না, দুঃসময়তে আবার থাকবো।
তাই আমরা স্বতন্ত্র নির্বাচন করে হাতিয়ার মাটি থেকে দুর্নীতিবাজ, সাদাবাজ এগুলো আমরা ইনশাল্লাহ মুক্তি করতে চাই। এই বলে আমি হাতিয়ার মাটিকে সকলের প্রতি আমি দোয়া চাচ্ছি। যদি কিছু ভুল করি